প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলাপ করে থাকি। আপনারা পত্রপত্রিকা এবং টেলিভিশন মারফত জেনে গেছেন যে আমরা ভারতে যে পণ্য রপ্তানি করে থাকি, এই পণ্য রপ্তানিতে কিছুটা নিষেধাজ্ঞা মুখোমুখি বাংলাদেশ। এবং কিছুদিন আগে 9 এপ্রিল তৃতীয় দেশে আমরা যে ভারতের পোর্ট ব্যবহার করে পণ্য রপ্তানি করতাম, সেটাও কাইন্ড অফ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সো আমরা আজকে কথা বলবো যে এই যে ভারতের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার ফলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি বড় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, সেই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের ভোগ্যপণ্য, বিশেষ করে আমরা যদি বলি যে প্রসেসড ফুডে সবচেয়ে বড় যে কোম্পানি প্রাণ আরএফএলের সম্মানিত পরিচালক উজমা চৌধুরী আছেন আমার ডাইনে, এবং আমার ঠিক বায়ে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি। আমরা দুজন অতিথির কাছ থেকে এই বিষয়গুলো জানবো, জেনে আপনাদেরকে আমরা আরও বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি শুরু করতে চাই আমার ডানে উজমা চৌধুরী আপনাকে দিয়ে, প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক। আপনারা আসলে এই যে নিষেধাজ্ঞাটা, এটা আপনারা নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না এরকম একটি খবরের জন্য, এবং এই খবরটি অলরেডি বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে আপনাদের অনেক ট্রাক পণ্য বোঝাই সীমান্তে দাঁড়িয়ে আছে। কি পরিস্থিতি এখন? আমাদের জন্য প্রথমত এটা হঠাৎ করে যেহেতু আসা, সেহেতু একটা কঠিন জিনিস। আমাদের মানে পণ্য এখনও রাস্তায় পড়ে আছে, এটা একটা সমস্যা। কিন্তু সময় যেতে যেতেই আমরা হয়তো বা নতুন বাজার খুঁজে বের করব। ব্যবসায়ী হিসেবে আমাদের কাজ হচ্ছে যেখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেশি আছে সেরকম একটা মার্কেট খুঁজে বের করা। তো এটাই হচ্ছে ব্যবসায়ী হিসেবে চ্যালেঞ্জ, যে আমরা খুঁজে বের করব এমন একটা জায়গা যেখানটায় আমরা ইজিলি এই কাজটা করতে পারবো, মানে আমাদের পণ্যগুলি আমরা এক্সপোর্ট করতে পারবো। আমাদের পলিসিতে আছে আমাদের সীমান্ত ক্রস করার পরে যে পরিমাণ খরচ হয় শিপমেন্টের জন্য, সেটা আমদানিকারকেরা বহন করে থাকে। সো এখন ডিপেন্ড করবে আমাদের আমদানিকারকেরা আমাদের কাছ থেকে কতখানি কিনবেন কিংবা কিনতে পারবেন কি না। আসলে ওনাদের জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আমাদের দূর দূরান্তের যে জায়গাগুলি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই জায়গাগুলিতে নর্থ ইস্টের যে জায়গাটা আছে ইন্ডিয়ার 7 সিস্টার্সে, কতদূর পর্যন্ত ওনারা পৌঁছাতে পারবেন এবং কতদূর পর্যন্ত পৌঁছালে ওনাদের জন্য ব্যবসায়িকভাবে এটা লাভজনক হবে, সেটা ওনাদেরকে একটা হিসাব করতে হবে। আমরা এই লাভ ক্ষতি নিয়ে আরও আপনার কাছে জানবো। ডক্টর জামাল উদ্দিন, আপনার কাছে জানতে চাইছি, এই যে ভারত আমাদের বন্ধু প্রতিম এবং সবচেয়ে বড় প্রতিবেশী, ভারতের এইরকম একটি সিদ্ধান্ত, এবং যেটি উদ্যোক্তা প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক বলছিলেন যে আমরা মোটেই প্রস্তুত ছিলাম না, জাতি হিসেবেও তো আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু এটা হয়ে গেল, এবং এর আগে যে ট্রান্সশিপমেন্ট বাতিল, কি ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে হবে? আমাদের ইকোনমিতে এটা তো ধরেন আপনার এটার ইম্প্যাক্ট পড়বে স্বাভাবিকভাবেই। যেমন ওনারা এক্সপোর্ট একটা শিওর মার্কেটে ছিল, দে ওয়ার এক্সপোর্টিং ইন দিস এরিয়া লং টাইম, এবং এই মার্কেটটা ক্রিয়েট করতে তো তাদের অনেক সময় লাগছে। সেইটা এখন এস্টাবলিশড একটা ডেস্টিনেশন যখন একটা বাধাগ্রস্ত হয়ে গেল, এখন তাদেরকে উনি যেমন বললেন যে ওনার এখন অল্টারনেট মার্কেট, অল্টারনেট করিডোর এবং অল্টারনেট ডেস্টিনেশন, এক্সপোর্ট ডেস্টিনেশন, দে উইল হ্যাভ টু ব্রিং দ্যাট আউট। এটা তো একটা টাইম ফ্যাক্টর। এখন ধরেন হঠাৎ না জানিয়ে যদি এটা হয়, তাহলে এইটা তো আপনার দুই দেশের যে আমদানি এবং রপ্তানি, বাংলাদেশ থেকে এমনিই ভারতে রপ্তানি কম, আমাদের আমদানি সবচেয়ে বেশি ওখান থেকে। তাহলে আমাদের ট্রেড ব্যালেন্সটা যে ডিফারেন্স, সেই ডিফারেন্স আরও বাড়বে ওনাদের রপ্তানিটা যদি বাধাগ্রস্ত হয়। তো এটার ক্ষেত্রে এটা তো ওনারা মার্কেটিং প্রাইভেট সেক্টর হিসেবে তারা দে হ্যাভ এন্টার্ড দেয়ার অন দেয়ার ওন এফোর্ট। আমাদের কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকে কেউ কিন্তু ইন্ডিয়াতে কোনো জিনিস রপ্তানি করতে পারে না, বিকজ অফ দেয়ার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, দে এন্টার্ড ইন দ্যাট এরিয়া, ঢুকছে। এবং আমাদের যে 7 সিস্টারের এই দেশগুলোতে ওনারা যেটা ভৌগোলিক সুবিধাটা নিয়েছে, এবং সেই ক্ষেত্রে এখন আমাদের সরকারের উচিত হবে যে তাদের সাথে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দে শুড টেক দিস ইস্যু উইথ ওনারা তো প্রাইভেট সেক্টরের বিজনেসম্যান,
কিন্তু ওনাদের অ্যাসোসিয়েশন তো আর সরকারি অর্গানাইজেশন না, কিন্তু এখানে আমাদের গভর্নমেন্টের দায়িত্ব আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের অ্যাম্বাসাডার টু দিল্লি, মানে ইন্ডিয়াতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে বা আমাদের দূতাবাস আছে, দূতাবাস তো অনেক জায়গায় থাকে, কিন্তু ওইটা তো মেন। দে উইল হ্যাভ টু টেক ওভার দিস ম্যাটার উইথ দিস গভর্নমেন্ট। এবং সেখানে দুই দেশের ভিতরে মতগত বৈষম্য থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা হবেই। প্রতিটা মানুষের মধ্যেই এক মায়ের ছেলে মেয়ে যারা সবাইকে একরকম হয় না, তো দুই দেশের লোকের দুই রকম থাকবেই, এই দেশের স্বাভাবিক। এর মধ্যেও বিজনেসের ক্ষেত্রে কতগুলো কমন গ্রাউন্ডে উই বিকাম ইউনাইটেড, এবং সেই ক্ষেত্রে বিজনেস চলতে পারে। সেই পরিবেশটা সৃষ্টি করার দায়িত্ব হলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিছু কিছু ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, এবং সেখানে আমাদের অ্যাম্বাসেডার যিনি আছেন, হি শুড টেক আপ দি ম্যাটার ভেরি ইমিডিয়েটলি। কারণ এমনি কিন্তু আপনার ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড গ্যাপ বিরাট, অনেক বেশি, $7 বিলিয়ন। ইয়েস। তো তাহলে আমরা এখন ধরেন আমাদের এক্সপোর্ট যে করতে পারছি, উই আর প্রাউড অফ দিস ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ইন্ডিয়াতে এক্সপোর্ট করে। আমাদের মানে এটা কিন্তু বাঙালিরা কোনো সময় ইন্ডাস্ট্রিয়াল নেশন ছিল না। অ্যাগ্রোবেজ ইকোনমি থেকে উই আর টার্নিং ইনটু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে এখন মানে এটা উই উইল হ্যাভ টু অ্যাড্রেস অ্যাট দি ন্যাশনাল লেভেল, এবং সেটা রাইট লোক এবং টাইম যাতে বেশি না লাগে। ডক্টর জামালউদ্দিন, আমি আবার আপনার কাছে পলিটিক্যাল ইকোনমি নিয়ে আসবো। আমি মিসেস উজমা চৌধুরী আপনার কাছে জানতে চাই, প্রাণ আরএফএল থেকে আপনারা আসলে এই যে সেভেন সিস্টার্সে কী ধরনের পণ্য বেশি পাঠাতেন, এবং আপনার যদি সম্ভব হয় আমাদেরকে দর্শকদের একটা ধারণা দিবেন যে টাকার অঙ্কে সেটা মানে এখন কি আপনারা ঠিক এক্স্যাক্টলি কী সমস্যা ফেস করতে যাচ্ছেন? আচ্ছা, আমাদের আমদানিকারকদের পক্ষ থেকে এখন তাদের পক্ষে ইম্পোর্ট করাটা আমাদের থেকে অনেক কঠিন হয়ে যাবে, মানে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা মোর এক্সপেন্সিভ হয়ে যাবে, এটা হচ্ছে একটা জিনিস। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে সাধারণত জুস, স্ন্যাক্স, চিপস, চানাচুর, প্লাস্টিকের আইটেম, বিস্কিট, এই 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 কয়েকটা জিনিস হচ্ছে খুবই লুক্রেটিভ আইটেম, যেটা আপনি ভারতের এই মানে মোটামুটি ভারতের এই সেভেন সিস্টার্সের যে কোনো জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এবং এটা হচ্ছে সহজলভ্যতার কারণে, কারণ যেই আইটেমগুলি কথা বললাম এগুলি এফএমসিজি আইটেম, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এগুলি যদি অন্য কোনো জায়গা থেকে আনতে হয় তাহলে আমদানিকারকের জন্য অনেক বেশি খরচ পড়ে। এবং এখনও ঠিক যে কয়টা বন্দর খোলা রেখে গেছে, মানে বর্তমান নির্দেশনা অনুযায়ী যে কয়টা বন্দর খোলা আছে, সাতক্ষীরার একটা সাতক্ষীরাতে খোলা আছে আর একটা চাঁপাইনবাবগঞ্জের সাইডে আছে, তো ওই দুটা জায়গা থেকে তারা যখন নেবে এই আইটেমগুলি তখন খরচটা একটু বেশি হয়ে যাবে। খরচ বেশি এবং সময়টা একটা সময়ের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে ফুড আইটেমগুলি মাসখানেক যদি সময় লেগে যায় তাহলে ফুড আইটেমের ক্ষেত্রে একটা সমস্যা যে আমরা 3 মাসের মধ্যে আমাদের প্রোডাক্টগুলি কনজাম্পশন করে ফেলতে হয়, এটাই একটা সমস্যা হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই এরিয়াটাও কিন্তু প্রিটি মাচ ল্যান্ড লকড এরিয়া। আমাদের ব্যবসা হিসেবে আমরা যেটা দেখি যে আমাদের যে কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা, কোনো বিদেশি কোনো নিষেধাজ্ঞাকে আমরা খুব বেশি ওভার রিয়্যাক্ট করে ফেলি। হ্যাঁ, এখন আমরা কি ওভার রিয়াকশনের সময় আছি? একটা উদাহরণ দিচ্ছি, যে ট্রান্সশিপমেন্টের যে ইস্যুটা ছিল, সেই ট্রান্সশিপমেন্টের ইস্যুতে কিন্তু বাংলাদেশ তার এক্সপোর্টের ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ কোনো সমস্যায় পড়েনি, কারণ WTOর একটা লয়ের কারণে ল্যান্ডলক যে কোনো দেশকে অন্য পার্শ্ববর্তী দেশগুলি অ্যাক্সেস দিতে বাধ্য। হ্যাঁ, কাজেই ভারতীয় গভর্নমেন্ট যখন এই ধরনের একটা নিয়ম করে তখন কিন্তু আমরা ডাইরেক্টলি খুব বেশি ইম্প্যাক্টেড হইনি, তবে আমরা অনেক বেশি শঙ্কিত হয়েছি। সো আমার মনে হয় এই সময়টাতে একদম সাথে সাথে শঙ্কিত না হয়ে একটু ধীর স্থির সাথে একটু চিন্তার সাথে যদি আমরা জিনিসটাকে অ্যাড্রেস করি, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। একটা জিনিস সবসময় আমরা বলি যে ডিফাইন দ্য প্রবলেম বেটার, তাহলে কিন্তু সহজ হয়ে আসবে। এমন হতে পারে যে আমরা শুধুমাত্র খাদ্যের জন্য একটা
মানে প্রথমে আমরা একটা খাদ্যপণ্যের জন্য আমরা বললাম যে ভারত সরকারের সাথে কথা বললাম যে 7 সিস্টার্সের খাদ্যপণ্যটা আপনারা ছেড়ে দেন। তারপরে আমরা বললাম কাপড়টা কিংবা আমাদের প্লাস্টিক পণ্যগুলি ছেড়ে দেন। এভাবে ধীরে ধীরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি আমরা জিনিসটাকে অ্যাড্রেস করি তাহলে ভালো হবে। আমাদের রিয়াকশন যেন ওভার রিয়াকশন না হয়ে যায় এবং পলিটিক্যাল ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় অস্থিরতার প্রকাশ না হয়। আমরা যেন মানে সুস্থিরভাবে ধীরে ধীরে জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। একদম, আপনি একদম পারফেক্টলি বলেছেন, আমরা ওভার রিয়্যাক্ট না করি। ডক্টর জামালউদ্দিন, উজমা চৌধুরী যেটা বলছিলেন যে ওভার রিয়াকশনের সংখ্যাটা আসছে কেন, একটা যদি একটু এক্সপ্লেইন করেন। আর নিশ্চয়ই এখানে পলিটিক্যাল একটা ব্যাপার থাকতে পারে বলে আমার ধারণা, সেটা যদি আপনি একটু এক্সপ্লেইন করেন। দেখুন, বিজনেসে পলিটিক্সটাকে দূরে রাখা উচিত। বিজনেস ইজ বিজনেস, এবং বিজনেসে যদি আপনি গেইন করতে চান তাহলে পলিটিক্যালি ইউ শুড ডিজাইন ইউর মেকানিজম সো দ্যাট ওনার সাথে আপনি ডিল করতে পারতেছেন। দিস ইজ এ কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনে আমি ওখানে তো মাথা গরম করে লোকজন চিল্লাচিল্লি করে বিভিন্ন রকমের কমেন্ট করে ওদেরকে ওভার রিয়াক্ট করে তাদেরকে যদি হস্টাইল করে ফেলে তাহলে এটা ক্ষতিটা কার হবে? আমার হবে। বিজনেসম্যান কিন্তু আপনার সে যার সাথে ডিল করে সে ট্যাকটিক্যাল অ্যান্ড এথিক্যাল ওয়েতে দে মুভ, এবং সেখানে আপনি ধরেন বিজনেস ইট ইজ সিম্পলি বিজনেস, এবং সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনি আদার ইমোশন নিয়ে ইমোশনালি গাইডেড হন, ইন দ্যাট কেস ইউ বিকাম লুজার। তো আমাদের সেটা কিন্তু স্মরণ রাখতে হবে। আমরা যাচ্ছে যে বিহেভিয়ারটা করব বিজনেসের ক্ষেত্রে আই ক্যানট ডু দ্যাট। এমনি ধরেন আপনি ব্যক্তিগত ইয়েতে পার্সোনালি অথবা পলিটিক্যালি একজনের আরেকজনে দোষারোপ করতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনি এটা করলে এবং বিশেষ করে আন্তদেশীয় ইয়েতে এটা যদি আপনি এটাকে জড়ান সেখানে ইমোশন কাজ করে, ওই ইমোশনকে আপনাকে সরিয়ে আসতে হবে ইমোশন থেকে। দিস ইজ বিজনেস। এবং সে যদি আমার প্রোডাক্ট যদি কম্পিটিটিভ হয় তাহলে তারা আমার প্রোডাক্ট নেবে। ইন্ডিয়াতে আমরা যে এক্সপোর্ট করতে পারি এবং ওনারা যে পারছে, আই ফিল প্রাউড, বিকজ তারা দেশ হিসেবে আমাদের থেকে শক্তিশালী, এটা সব দিক দিয়ে বুঝতে হবে। জি। এবং তারা আপনার ধরেন 47 সাল থেকেই এই যে ওদের যে ইন্ডাস্ট্রিয়াল যে বেজ সেগুলো তারা তারাও সোশ্যালিস্ট ইকোনমি ফলো করছে, আমরাও করছি, কিন্তু একটা পর্যায়ে এসে তারাও চেঞ্জ করছে, আমাদেরও চেঞ্জ হয়েছে। নরসিংহ রাও প্রথম আসিয়া ইন্ডিয়াতে এই যে ওপেন করলো নরসিংহ রাও, এবং এরপরে আপনার মনমোহন সিং। এই যে পরিস্থিতি আপনার লিবারালাইজেশন, সেই ইকোনমিক লিবারালাইজেশনের ক্ষেত্রে মানে ইন্ডিয়া আমাদের থেকে আগায় আছে। ইন্ডিয়ার যে 92 সালে যখন আপনার এই মনমোহন সিং আসে, তখন আপনার উনি যে ফাইন্যান্স মিনিস্টার ছিল মনে হয়, তখন যে লিবারালাইজেশনটা শুরু করছে, তারা ইন্ডিয়ার মানে স্বর্ণ বিক্রি করে দিছে না, রিজার্ভেস গোল্ড, এটা কিন্তু আপনার 400 টনের মতন, এটা দিয়ে তারা করছে। এই যে লিবারালাইজেশন করলো, তখন কিন্তু ইন্ডিয়ানরা আপনার ওইভাবে ডলারের সাথে আপনার করে নেই, ডলার একটা রেস্ট্রিক্টেড এখানে, তারা সোশ্যালিস্ট ইকোনমি থেকে বার হয়ে এখানে আসছে। বাংলাদেশেও 1991-এ দে কেম ওভার ফ্রম দ্যাট, এবং এটা আসার পরেই তো এই 1991-এ আসার পরেই তো প্রথম বাজার অর্থনীতির ঘোষণাটা দিল। হ্যাঁ, সাইফুর রহমান সাহেব দিলেন না বাজার অর্থনীতি, এবং সেই বাজার অর্থনীতির যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনে তো আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। জি, আমি আপনার কাছে আবার আসছি। উজমা চৌধুরী, সরকার নিশ্চয়ই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, আপনারাও যোগাযোগ করছেন নিশ্চয়ই। মানে আপনাদের তরফ থেকে এখন পলিসি মেকারদের কোন জায়গাতে অ্যাড্রেস করা দরকার বলে আপনারা মনে করছেন? দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিন্তু সমস্যা সমাধান সম্ভব। হ্যাঁ, এই আলোচনাটা আমরা যত সুন্দরভাবে করতে পারবো, তাদেরও কিন্তু বড় একটা এক্সপোর্ট আমাদের দেশে আছে, আমাদেরও কিছু আছে, সেই ওদের তুলনায় কিন্তু আমাদের অনেক কম। তাহলে সমস্যা তাদেরও হবে, আমাদেরও হবে। আমরা যদি আজকে রিয়াকশন হিসেবে দেখাই, যেটা আমরা দেখলাম ইউএসএ এবং চায়নার মধ্যে যে
একজন আরেকজনকে ট্যারিফ দান করছে, হ্যাঁ, সেরকম করে ধরেন মানে পৃথিবীর বিরাট শক্তিগুলি হয়তো বা একজন আরেকজনের সাথে যুদ্ধে মানে চলে আসতে পারে, কিন্তু এখানে ভারত এবং বাংলাদেশ আমাদের উভয়ের ভালোর জন্যে তাদের কিন্তু বিরাট একটা এক্সপোর্ট বাংলাদেশে আসছে, এবং বাংলাদেশ থেকেও পরিমাণে হয়তো বা কম যাচ্ছে, কিন্তু আমাদের দেশের জন্য এটা আমার বিরাট একটা অঙ্ক। এবং আমাদের যেহেতু বাংলাদেশের 90% আমাদের বর্ডার হচ্ছে ইন্ডিয়া, তো তাদের সাথে কোনো ধরনের সংঘর্ষ কিংবা যে কোনো ধরনের ব্যবসার বন্ধুত্ব যদি আমরা না রাখতে পারি তা আমরাও বিপদে পড়ব। হ্যাঁ, সো এই জিনিসটা চিন্তা করে যদি আমরা আগাই আলোচনার মাধ্যমে, এবং আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাতে ব্যবসা এবং আমাদের যে মানে অন্যান্য সব কূটনীতি রাজনীতিটাকে আমরা আলাদা সরাই। হ্যাঁ, এই ব্যবসার জায়গায় থাকুক, কূটনীতি রাজনীতিটা আমরা আলাদাভাবে চিন্তা করি। এই দুটাকে যদি আমরা আলাদাভাবে করতে পারি তাহলে উভয় দেশের জন্য এটা বেনিফিট হবে। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে আগাই এবং ইমোশনালি যেন চার্জ না হয়ে যাই, তাহলে কিন্তু আমরা মানে বাজারটা হারাবো। রাইট। মিসেস উজমা চৌধুরী, আপনি বলছিলেন নতুন বাজার আপনারা এক্সপ্লোর করবেন বিং এ বিজনেসম্যান, সেটা অবশ্যই করবেন, কিন্তু এই মুহূর্তে তো আপনি একটা ঘাটতিতে চলে যাবেন। খুব বেশি বড় ঘাটতি হবে না। আমাদের ইন্ডিয়াতে যে এক্সপোর্টটা হচ্ছে 60 মিলিয়নের মতো, সেটা থেকে ধরেন আমরা হয়তো বা 10 থেকে 20% হয়তো বা কমতে পারে। তো আমার টোটাল এক্সপোর্টের মধ্যে এটা একটা নগণ্য একটা অংশ। হ্যাঁ, আর যেহেতু এখনও 2টা পোর্ট খোলা আছে, আমি সেই 2টা পোর্টটাকে ম্যাক্সিমাম ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং, যে আমরা ম্যাক্সিমাম ইউজ করে আমরা যতদূর পর্যন্ত যেতে পারি। আমি নর্থ ইস্টে যেতে পারছি না, কিন্তু আমার অন্য পুরা কলকাতা পোর্টটা মানে কলকাতা, আসাম, এই অংশটুকু কিন্তু আমার জন্য খোলা আছে। তো আমরা ওই জায়গাটাতে বেশি রপ্তানি করার চেষ্টা করব। আমাকে যে নর্থ ইস্টেই যেতে হবে এমন কোনো কথা নাই, বাজার যেন আমি এদিকে আগাতে পারি, এভাবে করে আমরা চিন্তা করব। আর আমাদের আশা থাকবে যে এই জিনিসটা খুব বেশি দীর্ঘ সময় ধরে হবে না। যদি দীর্ঘ সময় ধরে হয়ে যায় তাহলে প্রবলেম হবে যে মানে 7 সিস্টার্সে আমরা মার্কেটটা পুরোপুরি হয়তো বা হারিয়ে ফেলবো। স্বল্প মেয়াদি যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু ইজিলি অ্যাড্রেস করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী হলে ধরেন সেখানে আরও নতুন ইন্ডাস্ট্রিজ গড়ে উঠতে পারে, তখন আমরা হয়তো বা মার্কেট দখল করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাছাড়া আমার মনে হয়, আমি মনে করছি আমাদের দেশেও যে কোনো সমস্যা, ইন্ডিয়া এবং বাংলাদেশ বহু বছর ধরে আমরা একসাথে থেকেছি, একসাথে বন্ধুত্বর সাথে কাজ করেছি। ছোটোখাটো সাময়িক ইস্যু দিয়ে যেন আমরা আমাদের লং টার্ম বন্ধুত্বটাকে যেন নষ্ট না করি। একদম একদম ঠিকই বলেছেন। ডক্টর জামালউদ্দিন আহমেদ, পলিসি মেকারদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি আপনার এই জায়গাতে একটু একটা কিউ দিতে চাই। প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েই এই বিশেষ করে 7 সিস্টার্স নিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন, যেটা এক ধরনের তিক্ততার সম্পর্ক আমি বলতে চাই সূচনা হয়েছিল। পরে এটা অনেকটা মেকআপ হয়েছে। আবার ল্যান্ডলক এইসব কথাবার্তা বলা আমাদের সরকারের বিভিন্ন পর্যায় থেকে, তারপর আমাদের সমুদ্র সীমা নিয়ে কিছু কথাবার্তা, যেটা এগুলার কি ধারাবাহিকতা এই রেস্ট্রিকশন কি না? দেখেন, একটা প্রবলেম যখন দেখা দেয়, এই প্রবলেম জেনারেটস মোর আদার প্রবলেম। একটা থেকে আরেকটা, প্রথমে হয়তো একটা নিয়ে শুরু হলো, মিসআন্ডারস্ট্যান্ডিং যখন হয়, যদি হয়ে থাকে, এগুলা যত কম হয় আমার আই ক্যানট ডিনাই মাই নেইবার্স, এবং সেখানে দুইজন একটা মানে সহমর্মিতার ইয়েতে থাকা উচিত। এবং এখানে আমাদের পলিসি লেভেলে থেকে কথাবার্তা বলার সময় উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল, এবং সেটা যাতে আমাদের রিলেশনশিপটা খারাপ না হয়। এবং এটা হলো বিজনেস এবং এই মার্কেট তো সরকার ক্রিয়েট করে নাই, এটা ক্রিয়েট করছে যে এন্টারপ্রেনিউর এফোর্ট করতেছে, উনার এফোর্ট। তো উনাকে আপনি সাপোর্ট করা উচিত, গভর্নমেন্ট সাপোর্ট করা উচিত। এবং সেই সাপোর্টের পার্ট হিসেবে গভর্নমেন্ট এজ এ গার্ডিয়ান অফ দি কান্ট্রি, গভর্নমেন্টের যে পলিসি মেকাররা যারা আছে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটা, তারা কিন্তু এই জিনিসগুলোকে রিজলভ করা উচিত। ঝগড়া বিবাদ থাকবেই, এই মানে আল্লাহ দুনিয়াতে যত মানুষ বানাইছে, এই যে বাংলাদেশের সব লোককে একমতের আছে নাই, এটা ন্যাশনাল আইডি দেখলেই বোঝা যায়। এবং এটা আল্লাহ ওইভাবে ছাড়িয়ে দিছে এদেরকে। তার মানে কি, আপনি দেখেন
মানে এমন জিনিস আচার আচরণ আমাদের করা উচিত না যে আচার আচরণে উইন উইন যে সিচুয়েশনটা সেটা যাতে নষ্ট না হয়। ওই উইন উইনকে মেনটেন করার জন্য তারাও লাভবান, তারা আমাদের সাথে যখন এক্সপোর্ট করে আমাদের এখানে লাভ হয় না তাদের, তারা আমাদের থেকে বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে, আমরা কম করি। কিন্তু আমাদের যারা করছে এটা, যারা এক্সপোর্ট করতেছে, আমাদের কি গভর্নমেন্টের কোনো ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করতেছে? নো, ইটস এ প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর তারা নিজের এফোর্টে এই মার্কেটটা ক্রিয়েট করছে, এটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের পলিসি মেকার, আমাদের ডিপ্লোমেসি, ট্রেড ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিছু ইউটিলাইজ করে এটাকে মীমাংসা করা উচিত, এবং ওনারা যাতে আনসার্টেনিটিতে না থাকে। যেমন বললেন এখন আপনার এক জায়গায় উনি দিতে পারতেছে না, তো অন্য জায়গায় দিচ্ছে, এক্ষেত্রে তো উনার ক্যারিং কস্ট বাড়তেছে। তো যেমন আপনার এই যে বর্ডারটা যেটা আছে তাদের সাথে ঘুরা কলকাতা যাওয়া যত কাছে, কিন্তু ওই যে ওই দিকে যাওয়া অত কাছে না। এটাতে আপনার ওই যে আমি একটা দেখলাম নতুন ইন্ডিয়া একটা রুট করছে, সি রুট, ঘুরাইয়া তারা কোথায় যাবে যে ওটারও পথ বাইর করতেছে, যদি এই ধরনের ঝগড়া কন্টিনিউ করে। আদারওয়াইজ দুইজন যদি মিলেমিশে থাকে তাহলে ওদের ওই ইনভেস্টমেন্টও লাগবে না। তারা কিন্তু সি রুটে এখন আপনার ওই যে দিয়া এই কালকে আমি একটা ইন্টারনেটে একটা দেখলাম, ঘুরাইয়া নিচে দিয়ে যায়া ওই আপনার আমাদের সিটাগাংয়ের এদিক থেকে যাবে। তার মানে তারা একটা ট্রেড রুট, দে হ্যাভ ডান देयर হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে ফেলছে, কিন্তু আমরা তো কোনো কিছু করি নাই। আমাদের তো এটা করা উচিত, এবং উই মাস্ট প্রিপেয়ার আওয়ার প্ল্যান। আমরা যুদ্ধ করি তাদের সাথে তো পারবো না, যুদ্ধ এমন হয়তো ইচ্ছা করে অনেকে করতে, কিন্তু চাইলে তো হবে না। এটা আপনার তো সেই শক্তি নাই, ইভেন পাকিস্তানের মতন দেশে এত শক্তিশালী, সেখানে তারা কিন্তু এখন তারাও তো কম্প্রোমাইজ করছে না। জি, মেরে যে কত রকমের কী করলো না করলো নাটক, এগুলো করে তো এখন দে হ্যাভ কাম টু অ্যান এগ্রিমেন্ট, কাছাকাছি চলে এসছে। উই শুড অলসো ডু দ্যাট। আমাদের কিন্তু এটা মিনিমাইজ করার জন্য এই মার্কেটটা ক্রিয়েট করতে এনাদের অনেক সময় লাগছে, ইনভেস্টমেন্ট গেছে, মানে নিজের টাইম গেছে। এটা মার্কেটটা তৈরি করতে ইটস নট ইজি। একটা ডিস্ট্রিবিউটার আপনি ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিলেন, তারপর করলেন, সেখানে মার্কেট করার জন্য লোকজন যাইতে হয়, খরচ আছে। তো সেই ক্ষেত্রে যারা ইনভলভ আছে এখন এক্সপোর্ট যারা করতেছে, আমি তো মনে করি যে এটা যদি হয়, মীমাংসা করতে পারে, আমাদের এখান থেকে আরও অনেক জিনিস যাইতে পারে। মানে আপনার পোর্টের যে পোর্টের ব্যবহারটা ধরেন আপনার আমাদের যে ডিপসি পোর্ট তারা ব্যবহার করতে পারে, আমাদের ডিপসি পোর্ট থেকে তারা ব্যবহার করলে তাদের লাভ হবে, তারা কিন্তু ঘুরতে হবে না অন্য জায়গায়। যেন মনে করেন আপনি এখন দুবাইয়ের চ্যানেলে, সিঙ্গাপুর, এই যে আপনার চিটাগাং পোর্টে যে এখন যে মাথার বাড়িতে আমি ওই গভীর সমুদ্র বন্দর যেটা, এটা কোল ফায়ার জেনারেশন কোম্পানির পাশেই, জি, এবং ওইটা সাগরের পাড়ে, ওইটার বোর্ডে আমি ছিলাম, আমি ওখানে গেছি। এটা যে ফ্যান্টাস্টিক। আমাদের ওখানে আমাদের চিটাগাং পোর্টের যে ডেপথ, চিটাগাং পোর্টের ক্যাপাসিটি কত, ওই যে শিপেরিংয়ে একটা টার্মিনোলজিকে টিইউসি নাকি একটা বলে, 4,500 ক্যাপাসিটি। আর এখন যে ডিপসি পোর্ট যেটা হয়েছে 50,000 একবার আইসে 50,000 টন স্ট্রেট আইসে আপনার ইয়েতে ঢুকতে পারে। এইটাতে আপনার ইউরোপ থেকে একটা জাহাজ আসতে কোনো সময় আনলোডিং হয় কুয়ালালামপুরে, কোনো সময় আরম্ভ হয় সিঙ্গাপুরে, কোনো সময় আপনার শ্রীলঙ্কা কলম্বোতে হয়। আচ্ছা, এইটা কিন্তু 47 দিন লাগে, সেখানে এখন এটা 27 দিনে আপনার আমাদের শ্রীলঙ্কা এসে এই মাথার বাড়িতে এসে ঢুকতে পারবে মাদার ভেসেল। ওই মাদার ভেসেল থেকে আপনি কোনো অন্যান্য যে আমি এটা দেখার আমার সুযোগ হয়েছে, লাইটারের দরকার নেই, সরাসরি 50,000 টন একসাথে ঢুকতেছে। তার মানে কি চিটাগাং যে মাতার বাড়ি যে পোর্ট, এটা আমরা ওইসব ক্যাসালের মধ্যে না ঢুকে মাতার বাড়ি পোর্টটাকে যদি আমরা ভালো মতন ব্যবহার করতে পারি। এটা আরেকটা প্ল্যান আছে জাপানিদের, সেটা আরও দূরে, ওই যে কি একটা জায়গা আছে না, ওখানে করার কথা ছিল আগে, সেই দূরে ওইটা যদি করে তাহলে বাংলাদেশ এই মাতার বাড়ি হবে সিঙ্গাপুর অফ সাউথ এশিয়া।
জি, আমরা আজকে ভারত এবং বাংলাদেশ নিয়েই থাকতে যাচ্ছি। উজমা চৌধুরী, আপনি আরেকটু যদি আমাদেরকে একটু এনলাইট করেন, আপনারা নিশ্চয়ই এক্সারসাইজ করেছেন যে কস্ট, যদি আপনারা ওই দুইটা বর্ডারের পোর্ট দিয়ে আপনারা এই আমাদের এক্সপোর্টটাকে সচল রাখতে চান, কস্ট কি আপনাদের বাড়বে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্সে আপনাদের তো ইন্ডাস্ট্রিয়াল সেট আপ আছে, আপনাদের ওইটা দিয়ে কি ডিমান্ড মেটানো সম্ভব কিনা? না, ওটা দিয়ে ডিমান্ড মেটানো সম্ভব না। হ্যাঁ, কস্ট বাড়বে, কিন্তু ওই কস্টটা হবে আমদানিকারকের। হ্যাঁ, যে আমদানি করছে সে। মানে ওনার ঘাড়ে পড়তেছে না, আমার ঘাড়ে পড়ছে না। কিন্তু যখন আপনি কস্ট বেনিফিটটা দেখবেন, যে আমদানি করবে সে তো আসলে কস্ট দেখেই করবে, তাকে তো সেটা বিক্রি করতে হবে। হ্যাঁ, তো সেই কনজিউমারের সংখ্যা তখন কমে যাবে, বিক্রি কমে যাবে। তো সেই এখন যেরকম সেভেন সিস্টার্সের প্রতিটা শেলফে প্রাণের পণ্য দেখা যায়, তখন সেটা আর দেখা যাবে না, তখন অন্য কোনো দেশের পণ্য এসে সেখানে ভর করবে। তো আমাদের এটাই একটা শঙ্কা যে সমস্যাটা যদি খুব দীর্ঘায়িত হয়, তাহলে সেভেন সিস্টার্সের মতো যে এলাকাটা, সেখানে অন্য একটা ব্র্যান্ড দখল করে নেবে। এটা নর্মাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা বলি, যদি ভ্যাকুয়াম থাকে না, এখানে অন্য কেউ এসে চলে আসবে। তো সেখানটায় স্যার যেটা বলছিলেন যে আমাদের এটা বহুদিনের কাজ করা একটা রেডি মার্কেট, সেই রেডি মার্কেটটা অন্য আরেকজনের হাতে চলে যাবে। যেরকম আমাদের চিনি গুঁড়া চালটা বিদেশে আমরা অনেক দিন এক্সপোর্ট করতে পারিনি বলে কিন্তু চিনি গুঁড়া বাজারটা এখন বাসমতির হাতে চলে গেছে, পাকিস্তানরা সেটাকে মানে দখল করে নিয়েছে। হ্যাঁ, তো এরকমই একটা কিছু হয়তো হতে যাবে। এই জিনিসটার জন্য যদি আমরা স্বল্প মেয়াদে ধরেন 2-4 সপ্তাহ মাসখানেকের মধ্যে যদি আমরা সমস্যাটা সমাধান করে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক আমরা উভয় দেশই লাভবান হব। কারণ সেই দেশের সেই সেভেন সিস্টার্স এরিয়ার মানুষরাও কিন্তু ক্ষুধার্ত, সেই মার্কেটটা কিন্তু কম দামের পণ্যটা পেত। তাদের লাইফ কিন্তু পুরো মোটামুটি ইউজ টু হয়ে গেছে সেভাবেই। তো এই জিনিসটা যেন আমরা তাড়াতাড়ি ফেরত পাই, সেই জন্য আমরা সরকারের কাছে বলবো যে মানে যত তাড়াতাড়ি আলোচনা করা শুরু করা যায় সেটাই ভালো, সেটাই আমরা সমাধানের মধ্যে দিকে এগিয়ে যাই। এমনি আমরা কাঁচামাল আনার তো কোনো বিষয় ছিল না, কাঁচামাল আমরা ইন্ডিয়া থেকে সেরকম কোনো কাঁচামাল আনি না, কাজেই আমাদের এখানে খুব বেশি সমস্যা হবে না। কাঁচামালের জন্য আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট না। তার মানে আমরা লুজার, আমাদের যে ইন্টারনাল র ম্যাটেরিয়াল দিয়েই ওনারা এটা তৈরি করে এক্সপোর্ট করতেছে, সেই ক্ষেত্রে তো ভ্যালু এডিশনটা বেশি হবে। ডক্টর জামাল উদ্দিন, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইছি যে আমাদের যে এই যে প্রসেস ইন্ডাস্ট্রিটা, কৃষি নির্ভর যে উৎপাদন ব্যবস্থা, যেটা প্রাণ, স্কয়ার সহ অনেক এখন এই এগ্রি ম্যানুফ্যাকচার শখানেকের বেশি কোম্পানি তো হবেই, যারা বাপার মেম্বার। তো সেই ক্ষেত্রে আমাদের তো কৃষির এক ধরনের পুনরুজ্জীবন হয়েছে প্রক্রিয়াজাতকরণ শিল্পের, সেইখানে আপনার কোনো শঙ্কা দেখছেন কিনা যে এই যে ইন্ডিয়ার এই ডিসিশনটার কারণে? আমাদের ইন্টারনাল কনজাম্পশনের জন্য যেটা ঠিক আছে, এটা তো ইন্টারনাল মার্কেট। এক্সপোর্ট মার্কেটে আপনাকে শঙ্কা তো থাকবেই যদি এটা শর্ট আউট আমরা না করতে পারি। এটা উইন উইন একটা সিচুয়েশন বোথ দি পার্টির জন্য বাইর করতে হবে, এবং সেটা কিন্তু আবেগ দিয়ে কথা বললে হবে না। বিজনেস ইজ বিজনেস। এবং আমাদের এখানে এমনও হতে পারে যে এনারা মার্কেট বাইর করতে পারবে, যেহেতু ওই সময় করতে পারছে, এখনও পারবে, তখন এদেরকে গভর্নমেন্ট কিন্তু ইনসেন্টিভ দিতে হবে। তাদেরকে যদি সাপোর্ট দেন, সাবসিডি সাপোর্ট দেন, কোনো একটা ব্যাংক ইন্টারেস্টে কিছু দিলেন, অথবা যেহেতু অ্যাগ্রোবেজড ইন্ডাস্ট্রিতে তারা করে, তাদেরকে ট্যাক্স হলিডের লিমিটটা একটু বাড়াই দিতে পারেন। ইন দ্যাট কেস ইউ ক্যান, বিকজ আমরা তো অ্যাগ্রোবেজড ইকোনমি, সেটারে যে এখন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিকে যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনে যারা অ্যাগ্রো প্রোডাক্টকে মানে আপনার ইয়েতে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে তৈরি করলো এবং সেটা এক্সপোর্ট করতেছে, এই কারণে এদেরকে আরও সাপোর্ট দেওয়া হচ্ছে। সাপোর্ট দিলে যাদের ক্যাপাসিটি আছে আরও বাড়বে, এবং যেহেতু বাড়ছে আরও বাড়বে। যখন আপনার একসময় তো আমাদের 7 কোটি লোক যখন ছিল, তখনও তো আমাদের 30 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল। এখন কিন্তু খাদ্য ঘাটতি কমে গেছে না? কেন কমছে? এখানে 20-22 কোটি লোক, এদেরকে খাওয়ায় পড়ায় তো বাঁচি আছে যেভাবে হোক। সেই এগ্রিকালচারের যে ডেভেলপমেন্ট, এর মেকানাইজেশন যদি করে, আরও প্রোডাক্টিভিটি ওনারা বাড়াতে পারবে। আমার
বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। উজমা চৌধুরী, আপনি যদি কিছু যোগ করতে চান তাহলে আমরা শেষ করে দিব। আচ্ছা, আমাদের ব্যবসায়ীদের কাজ হচ্ছে আমাদের নতুন মার্কেট খুঁজে বের করা। কাজেই এখানে যদি নাও হয়, আমরা হাহুতাশ না করি, আমরা মানে আরেকটু চিন্তা করে এমন জায়গায় আমরা এক্সপোর্ট করা শুরু করি যেটা আমরা অলরেডি করছি। পুরা বহির্বিশ্ব কিন্তু পুরা পৃথিবী কিন্তু আমাদের ফুড প্রোডাক্টের জন্য ওপেন। আমরা আরও অনেক দেশে এক্সপোর্ট করছি এবং আরও প্রচুর দেশে এক্সপোর্টের সুযোগ আছে। তো আমরা সেই সব দেশগুলিকে হাতে নেই। ইউরোপিয়ান কান্ট্রিগুলি আছে, আফ্রিকার মার্কেট আছে। কাজেই একটা জায়গায় আটকে না যে আমরা পুরো পৃথিবীকে আমাদের চিন্তা করতে হবে। আমরা একটা গ্লোবাল ভিলেজে থাকি, আমার পাশের বাসায় যে দিতে হবে এমন কোনো কথা নেই, পাশের দেশকেই দিতে হবে এমন কোনো কথা নাই। এবং আমাদের দেশে কিন্তু এখন পোর্ট নিয়ে যে আলোচনা হচ্ছে এবং পোর্টকে উন্নয়নের ক্ষেত্রে আমাদের কাস্টমস বলেন, আমাদের ডিউটি সিস্টেম বলেন, আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে প্রতিটা জায়গায় কিন্তু আমরা উন্নতির আলো দেখতে পাচ্ছি। কাজেই আমাদের দুঃখের কিছু নাই এবং ব্যবসায়ীরা যে কোনো ধরনের প্রতিকূলতা থেকে উত্তরণের ব্যবস্থা করে থাকে। এটাই আমাদের নিয়ম এবং এভাবে করে আমাদেরকে চলতে হবে। কোনো চ্যালেঞ্জ আসলে কিন্তু we think a challenge opens new opportunity, right. So we will be looking for more opportunities to come. অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথায় আমরা আশাবাদী হলাম এবং আমি নিশ্চিত দর্শকরাও আশাবাদী হবে, কারণ প্রাণ আরএফএল বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের পায়োনিয়ার। আপনারা উদ্যোক্তারা, বেসরকারি খাত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদেরও। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ইউসিবিএল পিএলসি টু দ্য পয়েন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।